আপনি? জি আমি। ছি ছি, কি করছেন? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি এখান থেকে যান। যাব, কিন্তু যাবার আগে আমার একটা কথা রাখতে হবে। না না, আমি কোনো কথা রাখতে পারবো না। কি? ঠিক আছে, তাহলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলেছো, কারণ তুমি আমাকে ভালোবাসো। কি কথা বললেন? আগামীকাল 12টায় আমি বটতলায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে আসবে। না না, আমি আসতে পারবো না। কি? ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। বাবা, লক্ষ্মী মেয়ে। সরেন। সে বললেই আমি যাব? সে আমার কে? ছেলেটা খুব সুন্দর, ও তোকে ভালোবেসে ফেলেছে, ওকেও তোর খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে দেরি করছিস কেন? যা, ও তোর জন্য অপেক্ষা করছে। তাহলে কি আসবে না? সৌরভ, প্রিয়া। হ্যাঁ সৌরভ, তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মনটাকে বেঁধে রাখতে পারলাম না। প্রিয়া, তোমার ভালোবাসার আবেগ আমার মনের সব বাধা দূর করে তোমার কাছে আসতে বাধ্য করেছে। তুমি যে কখন আমার মনটাকে চুরি করে নিয়েছো আমি জানি না।
পেয়েছে তোমাকে। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে, হাসি মুখে সাড়া দেব, জীবন দেব পেতে। মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে, হাসি মুখে সাড়া দেব, জীবন দেব পেতে। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। তোমার মনটা ঠিকই নেব, তবু আমার লাভ নেই। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। সৌরভ, তুমি আমাকে কোন বাঁধনে জড়ালে? প্রেমের বাঁধনে। এ বাঁধন কোনোদিন ছিঁড়ে যাবে না তো? যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। সত্যি বলছো? আমার মাথাটা ভেঙে গেল। হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার ভাতিজির দিকে নজর দিয়েছিস, ভুলিয়ে ভুলিয়ে ওকে এইখান পর্যন্ত নিয়ে এসেছিস। চাচা, ওর কোনো দোষ নেই। আমার কথা শোনো, সৌরভ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? সব ওদের মেয়ে মানুষকে নষ্ট করার ফন্দি। আজ ওকে এমন শিক্ষা দেব, ভবিষ্যতে এই গ্রামের কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। I Bruce Lee. ভাইজান, তুমি জানো না এই হারামজাদা আমাদের প্রিয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে নষ্ট করতে চাইছে। না বাবা, চাচা সৌরভকে ভুল বুঝেছে। সৌরভ সেরকম ছেলে নয়, সৌরভ আমাকে ভালোবাসে। খবরদার, আর একবার ওই মুখে ভালোবাসার কথা বললে আমি তো চুপ টেনেছি। শমশের, থাম। গ্রামে আমাদের একটা ইজ্জত আছে, লোক জড়ো করে বেইজ্জত হওয়ার কোনো মানেই হয় না। ঘরের ব্যাপার ঘরেই আলাপ হওয়া ভালো। ওকে নিয়ে চল। তুমি আসো। বসো। তোমার নাম কি? রায়হান চৌধুরী সৌরভ। নিবাস? পলাশপুর গ্রাম। পলাশপুর?
বাবার নাম কি? ইকবাল চৌধুরী। ইকবাল চৌধুরী? মৃত ইকবাল চৌধুরী? জি। শরাফত চৌধুরী তোমার কে হয়? উনি আমার দাদু। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার গ্রামের ত্রিসীমানায় যদি তোকে আবার দেখি, তাহলে কুচি কুচি করে কেটে তোর দাদুর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেবো। কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই শরাফত চৌধুরীর নাতি। তোর অপরাধ তুই পলাশপুরের চৌধুরী বাড়ির সন্তান। তোর বংশের কারোর সাথে আমার পরিবারের কারোর কোনো সম্পর্ক হতে পারে না। যা। কেন সম্পর্ক হবে না কেন বলুন? এই প্রশ্নের উত্তর তোর দাদুর কাছ থেকে জেনে নিস। শমশের, ওকে গ্রামের বাইরে বের করে দিয়ে আয়। কি বলছো বাবা? চুপ! আর একটা কথাও বলবি না। মমতা, ওকে ভেতরে নিয়ে যাও। আজ থেকে ওর বাড়ির বাইরে যাও বন্ধ। নিয়ে যাও ওকে। সৌরভ! মা, মা আমাকে ছাড়ো, আমি সৌরভের কাছে যাব। মা, প্রিয়া, প্রিয়া, সৌরভ! এই, মা, আমাকে ছেড়ে দাও। মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি জানি না কেন আমার হাতে প্রিয়াকে তুলে দিতে আপনাদের এত আপত্তি, আর তাই প্রশ্নের উত্তর জানতে আমি আমার দাদুর কাছে যাচ্ছি। কিন্তু আমি আবার আসব। আমার ভালোবাসাকে আপন করে নেবার জন্য আমি আবার আসব। যদি আসিস, কসম আমার বংশের ইজ্জতের, তুই লাশ হয়ে ফিরে যাবি। এই দেহ লাশ হতে পারে, পচে গলে মাটির সাথে মিশে যেতে পারে, কিন্তু এই মন থেকে প্রিয়ার নাম কোনোদিনই মুছা। আমি আসব, আমার প্রিয়াকে আমি নিয়ে যাবই। কি বলছো? সুখবর? হয় স্যার, ছোট সাহেব এবার সত্যি সত্যি তার মনের মানুষের দেখা পাইছে। মাইয়া যে কি সুন্দর, একেবারে পরীর মতো। কোথায় কোথায় থাকে সে মেয়ে? চলো চলো, এক্ষুনি বিয়ের বাজনা বাজিয়ে মেয়েটাকে তুলে নিয়ে আসবো। আরে রাখেন, এত উত্তেজিত হইয়েন না। আমার কথা পুরো শেষ হয় না, আগে পুরো কথা শোনেন, তারপরে কইয়ে। দাদু, দাদু, সৌরভ, হ্যাঁ দাদা ভাই এসছে। দাদু, দাদু ভাই, তুই ফিরে এসেছিস? আমি তোকে কত জায়গায় খুঁজেছি। দাদু, আমার স্বপ্নে দেখা মেয়েটির সন্ধান আমি পেয়েছি। আমি তাকে তুলে আনতে চাই। পুলিশ কি? কোথায় সে মেয়ে? আমার কাছে বল। তোকে তুলে আনতে হবে না, আমি নিজেই তাকে নিয়ে আসবো। বল তার পরিচয় কি? পলাশপুর গ্রামের শফিউদ্দিন সরকারের মেয়ে প্রিয়া। প্রিয়ার বাবার কথা শুনে তোমার উঁচু গলাটা নিচু হয়ে গেল কেন? সিংহের গর্জন থেমে গেল কেন? সেই প্রশ্নের উত্তর আমি তোকে দেব। উত্তর তোমাকেই দিতে হবে দাদু। অসম্ভব! যে বংশের ছল চাতুরির কারণে আমার আদরের ছোট বোনকে হারিয়েছি, সেই বংশের ছল চাতুরির কাছে আমি আমার একটা রাজি নই। ছল চাতুরি নয় বাবা, সৌরভ আমাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আজ যাকে তুই প্রেম ভালোবাসা বলে ভুল করছিস, সব হলো ওই চৌধুরী বাড়ির নারী লোভী ছেলেদের চাল। মানুষের রক্ত আর মানুষের হাহাকারের উপর গড়া ওই চৌধুরী বাড়ির আভিজাত্যের খড়গের নিচে আমি তোকে বলি হতে দেব না। কিন্তু কেন দিবে না দাদু? প্রিয়ার বাবা কেন আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়? আমি চৌধুরী বাড়ির সন্তান শুধুমাত্র এই কারণে? সৌরভ, আকাশের সাথে যেমন মাটির মিল হয় না, দিনের সাথে যেমন রাতের মিল হয় না, তেমনি সরকার বাড়ির কারোর সাথে চৌধুরী বাড়ির কারো কোনো সম্পর্ক হবে না। ওরা জানে শুধু খুন আর চেনে মানুষের রক্ত। ওদের কথা তুই ভুলে যা। কি করে ভুলবো দাদু? আমি যে প্রিয়াকে ভালোবাসি, আমি যে বধূ সাজে প্রিয়াকে সাজিয়ে এই বাড়িতে আনতে চেয়েছিলাম। সৌরভ, তুই এমন কোনো কথা আমার সামনে উচ্চারণ করবি না। আমার মন থেকে সৌরভের নাম মুছে ফেলবে? কোনোদিনও তা হবে না বাবা। আমার সৌরভের কোনো ক্ষতি হবার আগে এই প্রিয়াটা জীবন নিয়ে দেবে। তুমি কি করলে? তুমি তোমার মেয়ের গায়ে হাত তুলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তুলেছি। প্রয়োজনে আমার তুলবো। কি জানে তোমার মেয়ে কতটুকু চেনে ওই চৌধুরী পরিবারকে? জানতে চাস ওরা কেমন? দেখতে চাস ওই মুখোশের আড়ালে ওদের চেহারাটা কত ভয়ঙ্কর? দেখাচ্ছি।
দেখ, ওদের নির্মম নিষ্ঠুর বলির শিকার আমার একমাত্র আদরের ছোট বোন। সেদিনের কথা আমি আজও ভুলিনি। ও সরল মনে ভালোবেসেছিল চৌধুরীর ছোট ছেলে ফরিদকে। আসসালামু আলাইকুম সরকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল? ভালো খবর সরকার সাহেব। চৌধুরী সাহেবের ছোট ছেলে ফরিদ চৌধুরীর বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, আর তাই তো চৌধুরী সাহেব দাওয়াতপত্র দিয়ে আমাকে পাঠিয়েছেন। বাহ বাবা, এ তো খুশির খবর। এই যে ভাবে কার দাওয়াত ভাইজান? চৌধুরী সাহেব পাঠিয়েছে, নে দেখ। আসসালামু আলাইকুম ছোট সরকার। ওয়ালাইকুম। আমি তাহলে আসি সরকার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান 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 যান। প্রামাণিক ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা বন্ধু, তুমি তো শিকার করতে খুব পছন্দ করো। হ্যাঁ, আগামীকাল দুই বন্ধু মিলে চলো শিকারে যাই। আচ্ছা ঠিক আছে। আরে কি বলছো ভাইজান? কাল তো চৌধুরী সাহেবের ছোট ছেলে ফরিদের বিয়ে, সেখানে যেতে হবে না? কালকেই বিয়ে নাকি? ফরিদের বিয়ে? গহনা তো দেখলাম, কিন্তু একটা জিনিস দেখছি না। কিসের কথা বলছো? বিয়ের শাড়ি, কাপড় চোপড় এসব কোথায়? সেটাও আছে। আছে কোথায়? ফরিদ, যাও, বাইরে গাড়ির মধ্যে কাপড় চোপড় আছে, আব্দুলকে নিয়ে সেগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, চলো আব্দুল ভাই, নিয়ে আসি। দাদু ভাই, চাচুর বিয়ের গহনা তো কিনেছো, আমার বিয়ের গহনা কিনবে না? অবশ্যই কিনবো দাদু ভাই, অবশ্যই কিনবো। বাবা মা হারা তুই আমার একমাত্র দাদু ভাই, তোর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? আবার সব কিছুই তো তোর জন্য রে। এলো, চলো। ফরিদ! শিউলি, শিউলি, তুমি এখানে কেন এসেছো? তোমার বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার কথা শোনো শিউলি, তোমার সাথে আমার কথা আছে। চলো আমার সঙ্গে চলো। আমি তোমার সাথে যেতে আসিনি। আমার প্রশ্নের জবাব দাও, বলো, উত্তর দাও, জবাব দাও। দেখো শিউলি, যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। সবকিছুই করছে আমার বাবা আর মা। দেখো ফরিদ, আমি মা হতে চলেছি। আমার পেটে যে সন্তান, তার জন্মদাতা তুমি। আমি আমি একটা ভালো বুদ্ধি বের করেছি। কি? ঢাকায় আমার একজন ভালো বন্ধু আছে, এমবিবিএস ডাক্তার। আমি ওকে সব বলে দিচ্ছি, আর তুমি একটু সময় করে ওর কাছে গেলেই ও তোমার অপারেশন করিয়ে দেবে। আমি ওর ঠিকানা আর কিছু খরচের টাকা দিয়ে দিচ্ছি। নাও। আমি জানতাম না তুমি এতটা খারাপ, এতটা স্বার্থপর, এতটা নীচ। মানুষ বলতো বড় লোকের ছেলেরা চরিত্রহীন লম্পট হয়। আমি তা বিশ্বাস করতাম না। তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছি। তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তুমি আমাকে এভাবে দিলে। তুমি প্রমাণ করে দিলে ফরিদ, বড় লোকের ছেলেরা কখনো মানুষ হয় না, হয় অমানুষ। আজ বুঝতে পারলাম, দেখতে মানুষের মতো হলেও আসলে তুমি একটা কুকুর। চুপ কর বোন, চুপ কর। আল্লাহর তো ভরসা নয়, সব ঠিক হয়ে যাবে। শমশের দাঁড়া, তুই এমন কোনো কাজ করবি না যেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সমস্যার আর কি বাকি রইল? ওই চৌধুরীর ছেলে আমাদের সহজ সরল বোনটার জীবন নষ্ট করে ও যাচ্ছে বিয়ে করতে। আমি ওই বিয়ে বন্ধ করে দেব। আমি চৌধুরীদের বাড়িতে যাব, চৌধুরীকে সবকিছু খুলে বলবো। আমার বিশ্বাস সবকিছু শুনে চৌধুরী তার ছেলেকে বাধ্য করবে আমাদের শিউলিকে বিয়ে করতে। দেখো ফরিদ, সরকার পরিবার চৌধুরী পরিবারকে যে বদনাম দিচ্ছে, তাকে সত্যি না মিথ্যা? সব মিথ্যে, সব মিথ্যে। ফরিদ চৌধুরী! ভাই ফরিদ, আমি কোনো সমস্যা করতে তোমাদের এখানে আসিনি। ভুল মানুষেরই হয়, আবার তা মানুষের মাধ্যমে সংশোধন হয়। তুমি শিউলির সাথে প্রেম করেছ, তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে
তার সবচেয়ে বড় সম্পদ তুমি কেড়ে নিয়েছ, তার গর্ভে তোমার সন্তান, তার সাথে তুমি ওয়াদা করেছ। প্লিজ ভাই ফরিদ, তুমি তোমার ওয়াদা রক্ষা করো। কিসের ভুল, কিসের ওয়াদা? কেন আপনি আমার বংশমর্যাদা ক্ষুণ্ণ করছেন? কেন আপনি আমাকে অপমান করছেন? এই সব কিছু আপনাদের বানানো গল্প। চলে যান, চলে যান এখান থেকে। কি বলছো তুমি? আমি সবকিছু বানিয়ে বলছি? তাহলে শিউলির গর্ভে যে বাচ্চা, সেটা কি সত্য নয়? সেটা আমি কি করে বলবো? কার পাপের ফসল আপনার বোন তার গর্ভে ধারণ করেছে, আর তার অপবাদ আমাকে দেওয়া হচ্ছে? ফরিদ চৌধুরী, তুই বেঈমান, তুই প্রতারক, তুই লম্পট, তুই চরিত্রহীন, তুই অমানুষ। সরকার, মুখে লাগাম দিয়ে কথা বলো, নইলে কিন্তু খুন খারাপি হয়ে যাবে। আপনি চৌধুরী আর কি খুনের ভয় দেখাবেন? আমার বোনের বিচার না হলে আমি তো কাউকে ছাড়বো না চৌধুরী, কাউকে না। সরকার, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আর কোনোদিন এ ব্যাপার নিয়ে আমার কাছে আসবে না। ঠিক আছে চৌধুরী, আপনিও একটা কথা মনে রাখবেন, এর পরিণাম হবে ভয়াবহ। একটা কথা বলতে চাই। বলো। সরকার যে বলে গেল সবকিছুই সত্যি। কি সত্যি? আজ শিউলি ফরিদের কাছে এসেছিল, দূরে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা আমি শুনেছি। ফরিদ ওই মেয়েটার সাথে প্রেম করেছে এবং তার জীবনটা নষ্ট করেছে, আর ওই মেয়ের পেটে যে সন্তান, তার বাবা ফরিদ। আমার কথা শুনো, তুমি এ বিয়ে বন্ধ করো, ফরিদকে বুঝিয়ে শিউলিকে বিয়ে করতে রাজি করাও। চুপ করো, একদম চুপ করো। বিয়ের আগে যদি কোনো মেয়ে তার সম্মান হারায়, ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই এই চৌধুরী বাড়ির বউ হবার। এখন আমি কি করব মমতা? শিউলির পেটে যে বাচ্চা। আমি বলি কি, তুমি আজই ঢাকায় যাও, ভালো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এসো, তারপর শিউলিকে নিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করো। শমশের, তুই শিউলির দিকে খেয়াল রাখিস, আমি ডাক্তারের সাথে আলাপ করে চলে আসবো। আর শোন, তুই আমার মাথা গরম করিস না কিন্তু, হ্যাঁ? দে আসি। ভাবি, শিউলি, 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 শিউলি। চৌধুরী, এটা আমার বোন শিউলির লাশ। তোর দেওয়া ওয়াদা অনুযায়ী আজ শিউলির তোর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু তুই আমার বোনের পবিত্র স্বপ্ন পূরণ করতে দিলি না। আমার বোনকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে অন্য মেয়েকে জীবন সঙ্গিনী করে জীবন যাপন করবে, অসম্ভব। আমি বেঁচে থাকতে তা হতে পারে না। যে বোন বউ সেজে তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে আমার বোনের লাশ এসেছে।
কিন্তু লাশ শুধু আমার বোন নয়, এখানে লাশ হবে দুটো। আমিও তোকে আমার বোনের সহযাত্রী বানিয়ে ঠিক আমার বোনের কাছে পাঠিয়ে দেব। ইয়েস! ওদের কারণে আমার ছোট ভাই 10 বছর জেল খেটেছে। ওই পশুটাকে খুন করে তার জীবনের 10টা বছর নষ্ট হয়েছে। বুকে পাথর বেঁধে ভাইয়ের কষ্ট বলে থেকেছি, তোকে আদর করে বোন হারানোর ব্যথা বলে থেকেছি। তুই আবার চৌধুরী বাড়ির ছেলের ফাঁদে পড়ে সেই একই ভুল করবি, কিন্তু আমি তা হতে দেব না। বাবা, বাবা, সৌরভ ওই ফরিদ চৌধুরীর মতো অমানুষ নয়। আমি কোনো কথা শুনতে চাই না। ওই বাড়ির কারো ক্যারেক্টার সার্টিফিকেট আমার জানার দরকার নেই। আমার মেয়ের সাথে চৌধুরীর নাতির কোনো সম্পর্ক হতে পারে না। আমি ঘটককে বলে দিয়েছি পাত্র দেখতে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তোর বিয়ে চৌধুরীর চাইতে উঁচু খানদানের সাথে দিতে না পারি, তাহলে আমার নাম শফিউদ্দিন সরকার না। সৌরভ, যাদের কারণে আমি আমার এক সন্তানকে হারিয়েছি, তাদের কারণে আমি আমার বংশের শেষ প্রদীপ নিভে যেতে দেব না। দাদু, প্রদীপ যদি নিভে যাবার হয় তাহলে তুমি তাকে বাধা দিতে পারবে না, কিন্তু আমি আমার ভালোবাসার প্রদীপ বুকে নিয়ে মরতে চাই। সৌরভ, বের হয়ে যাওয়ার আগে শেষবারের মতো শুনে যা, ওই প্রিয়ার জন্য বাড়ির বাইরে পা দেওয়া মাত্র চৌধুরী বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এই ধন দৌলত সহায় সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত হবে তুই, পথের ভিখিরি হয়ে যাবে তুই। প্রিয়ার অমূল্য ভালোবাসার সামনে তোমার এই কোটি কোটি টাকার সম্পদ তুচ্ছ দাদু। শুধু আফসোস একটাই, আমার ভালোবাসার চেয়ে তোমার মিথ্যে আভিজাত্যের অহংকারটাকে তুমি বড় করে দেখলে। ধ্বংস হয়ে যাবে এই মহল, মাটির সাথে মিশে যাবে এই শরীর, আভিজাত্য হারিয়ে যাবে সময়ের আবর্তে। কিন্তু আমার ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল। আমার বুকের প্রতিটা স্পন্দনে যার নাম, যার ভালোবাসা আমার শরীরের সমস্ত রক্তে মিশে আছে, প্রতিটা নিঃশ্বাসে যে তার নাম মুখে আসবে। মা, আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে দেখো মা, প্রতিটা টুকরো থেকে একটাই শব্দ বেরিয়ে আসবে, সৌরভ, সৌরভ, সৌরভ। প্রিয়া, 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 যা। বাবা, কোথায় যাচ্ছিস? বাবা, আমাকে সৌরভের কাছে যেতে না, বাবা প্লিজ, ওরা আমার সৌরভকে মেরে ফেলবে। মরুক, ওকে মরতেই হবে। না বাবা, এমন কথা বলো না, সৌরভকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাহলে যা, ওকে গিয়ে নিজ মুখে বলে আয় তুই ওকে ভালোবাসিস না। বলে আয় ওকে, আর কোনোদিন ও যেন এই বাড়ির ত্রিসীমানায় পাড়া না দেয়। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। তাহলে যা, ফিরিয়ে দিয়ে আয় ওকে। বলে আয় তুই ওকে ঘৃণা করিস। যা, ফিরিয়ে দিয়ে আয়। সৌরভ,
এখানে আর এক মুহূর্তও নয়। তুমি কি করে ভাবলে তোমার হাত ধরে আমি আমার বাবার বাড়ি ছেড়ে চলে যাব? প্রিয়া, প্রিয়া, তোমার জন্য আমি আমার ঘর বাড়ি আপনজন সবকিছু ত্যাগ করে চলে এসেছি। তাতে কি হয়েছে? তোমার শরীরে তো চৌধুরী বংশের রক্ত বইছে। পারবে সে রক্ত বদলে ফেলতে? পারবে নিজের জন্ম পরিচয় বদলে ফেলতে? পারবে না। প্রিয়া, তোমার সাথে প্রেম করার আগে আমার ফুপুর পরিচয়ের কথা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতাম না। প্রিয়া, প্রিয়া, এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। এই প্রিয়ার কোনো, আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। না প্রিয়া, তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করতে পারো না। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিয়ে আমি আমার নতুন জীবন সাজাতে চাই। সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না। বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে। আমি বাবাকে কথা দিয়েছি। বাবার সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত তুমি জানিয়েছ, এবার আমার সিদ্ধান্ত তুমি জেনে নাও। আমার প্রেমের কসম, আমি তোমাকে নিয়ে যাবই। আমার ভালোবাসা তারপরও তুমি আমাদের শত্রুর কাছে প্রিয়াকে কেন যেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আর এর জন্য দিয়েছি যে আমি প্রিয়ার কষ্ট সহ্য করতে পারবো না। আমি প্রিয়ার মা। তুমি প্রিয়ার মা আর আমি প্রিয়ার চাচা। প্রিয়ার সমস্ত শরীরে আমাদের বংশের রক্ত বইছে, তোমার বংশের না। শুনে রাখো ভাবি, সৌরভ আমাদের ইজ্জতে হাত দিয়েছে। আমার বংশের কসম, আমি প্রিয়াকে সৌরভের কাছে পৌঁছাতে দেব না। না শমশের না, অপরাধ যদি করে থাকে সে সৌরভের চাচা করেছে। সৌরভ তো কোনো অপরাধ করেনি, তাহলে একজনের অপরাধের শাস্তি অন্যজন কেন পাবে? তুমি ছাড়া এমন কথা আমার সামনে কেউ উচ্চারণ করলে এতক্ষণে আমি তার জীবন কেড়ে নিতাম। যাদের কারণে আমরা আমাদের বোনকে হারিয়েছি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না, আমি হতে দেব না। শোনো ভাবি, সৌরভ প্রিয়াকে নিয়ে যেখানে থাকুক না কেন আমি ওদের খুঁজে বের করবই। সৌরভকে খুন করে আমি প্রিয়াকে ফিরিয়ে আনবই। হ্যাঁ শমশের, যেভাবে পারিস প্রিয়াকে নিয়ে আসতেই হবে। অবশ্যই আনবো ভাইজান। ওকে থামাও, ওকে যেতে দিও না। ওর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। চলো।
চলেন। শালা পালিয়েছে। পালিয়ে যাবি কোথায়? যা দেখে নেবো। এতগুলো লোককে ফাঁকি দিয়ে কি করে পালিয়ে গেল? তোদের পায়ে কি জোর নেই? হাতে কি শক্তি নেই? ভাই, যত শক্তি আসিল সব দিয়ে ঠেকাইতে চেষ্টা করছি, তাও পারি নাই। ঠেকাতে না পারলেও ওদের খুঁজে বের করতেই হবে। মনোহর, তুই তোর লোকদের নিয়ে ঢাকার দিকে যা। বুঝলি? জি ভাই। তুই হাইওয়ে ধরে উল্টো দিকে রাস্তার শেষ মাথা পর্যন্ত খুঁজতে থাক। খলিল, তোরা আমার সাথে আয়। সারা দেশের প্রতি ইঞ্চি মাটি তন্ন তন্ন করে খুঁজবো, প্রতিটা পাতার নিচে খুঁজবো, প্রত্যেকটা ঝোপের ভিতর দেখবো, প্রত্যেকটা আগাছা তছনছ করবো। চৌধুরীর নাতি যেখানে থাক, ওকে জ্যান্ত কবর দিয়ে আমার ভাতিজিকে আমি ঠিকই উদ্ধার করবো। বল, প্রিয়াকে নিয়ে সৌরভ কোথায় লুকিয়েছে? বল। আমি বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। কিছুক্ষণ আগে মোবাইল ফোনে তুই কথা বলেছিস। সৌরভ নিশ্চয়ই তোকে তার ঠিকানা বলেছে। কসম, ওই সৌরভের ঠিকানা আমাকে না বললে আমি তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। আমাকে খুন করে ফেললেও আমি সৌরভের ঠিকানা বলবো না। শাহিদ, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে সৌরভের ঠিকানা বের না হয়, ততক্ষণ ওকে গোয়াল ঘরে নিয়ে টর্চার করতে থাক। যা। সৌরভ, তুই পৃথিবীর যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের না করা পর্যন্ত আজও তোকে খুঁজে পাবে না। দুজনে পালিয়েছে বুঝি? তুমি কি করে বুঝলে? আমি খুব বেশি বাংলা সিনেমা দেখি তো, তাই হিরো হিরোইনের চেহারা দেখলে অনেক কিছু বুঝতে পারি। তোর নাম কি? পিচ্ছি। দেখ, এটা আবার কোনো নাম হলো নাকি? কইতে পারুম না, তাই সকলে আমারে পিচ্ছি করেই ডাকে। স্কুলে যাও না? স্কুলে তো যায় বেকার পোলাপানরা। আমার কত কাম করতে হয়। রাইতে ফান্ড পাততে হয়, সকালে গিয়ে দেখতে হয় ফান্ডে পাখি আটকাইছে নাকি। যদি আটকায়, সেই পাখি খাসে ঘুরার বাজারে নিয়ে বেচতে হয়। বাহ, তাহলে তো তুমি খুব কাজের ছেলে। আপনারা কোথায় যাইবেন? জানি না। ঠিক আছে, আমি আপনাকে সব ব্যবস্থা করে দিতেছি। ওস্তাদ, ওস্তাদ, গাড়িটা থামান, আমি নামুন। একটু সাবধানে। সাবধানে এসো। হ্যাঁ, এদিকে আহেন, আহেন, কোনো ভয় নাই।
আরে আমি আছি না। আহেন আহেন। আরে বাবা, যাও। আহেন, এই যে পোড়া বাড়ি। পোড়া বাড়ি? এই বাড়িতে লুকায় থাকলে কেউ আপনাকে খুঁজে পাইবো না। আপনারা এখানে বহেন, আমি আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করে রাখি। আচ্ছা। এসো, বসো। দেখি, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? কিসের কষ্ট? তোমার প্রেমের জন্য আমি এমন হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি। হ্যালো কাশেম, আমি শরাফত চৌধুরী বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই অসময়ে ফোন করলেন যে? এনিথিং রং? আমার সারা জীবনের সাধনার সবকিছুই আজ ভুল হতে বসেছে একটা মেয়ের জন্য। আমার নাতি সৌরভকে আমি চিরতরে হারাতে বসেছি। কিছুক্ষণ আগে ওই মেয়ের বাবা এসে আমাকে শাসিয়ে গেছে। আবার সৌরভকে নাকি ওরা খুন করবে। আপনি শুধু আমাকে বলুন আঙ্কেল, আমাকে কি করতে হবে? আঙ্কেল, আপনার কারণে আমি আজ পুলিশের চাকরি পেয়েছি, সমাজে পরিচয় দিতে পারছি। আজ সে ঋণ শোধ করার একটা সুযোগ পেয়েছি। হ্যালো, হ্যাঁ সাদেক, কি গ্রামের বাড়িতে সৌরভ যায়নি? ওকে, তুমি ওর নানার বাড়িতে গিয়ে খোঁজ দাও, এক্ষুনি যাও। কে তুমি? ও, আমারে কাসিম সাহেব পাঠাইছে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ করতে কত টাকা নাও? খুন করে গুম করতে 10 লাখ, অ্যাডভান্স 5 লাখ, কাজ শেষে বাকি টাকা। অ্যাডভান্সের টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। না না, আমি পুরো কাজ শেষ করে একবারে টাকা নেবো। এখন আমার কি করতে হবে এটা কোন? তোমাকে একটা মেয়েকে সরিয়ে দিয়ে আবার নাতিকে ঘরে ফিরিয়ে আনতে হবে। কোন পর্যন্ত দায়িত্ব আমার, বাকিটা আমি জানি না। মায়ের কোনো ছবি থাকলে দেন। আব্দুল, কি হুজুর? সৌরভের একটা ছবি নিয়ে আয়। আচ্ছা। মেয়ের ছবি নেই, আমি তোমাকে আমার নাতির ছবি দিচ্ছি। আবার নাতি যেখানে থাকবে ওই মেয়েও সেখানে থাকবে। এই যে হুজুর। এই নাও। হুজুর, এটা আপনি কি করছেন? নিজের নাতির জীবনটা কি নষ্ট করে ফেলবেন? আহির, ধন্যবাদ।
প্রিয়া, 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 প্রিয়া। আরে বাহ, দেখে তো মনে হচ্ছে একদম পাকা ঘরনি। তা রান্না বান্না করতে পারবে তো, নাকি আমাকে দিয়ে শুধু শুধু এসব কেনালে? শুধু শুধু হবে কেন? আমি আগে কত রেঁধেছি। কি? জি, এবার যাও। জি। এই যে শুনে, বলুন ম্যাডাম। তাড়াতাড়ি আইসেন কিন্তু। যে আগে। এই, এটা দেখছস? দেখি নাই। দেখ, ওইদিকে যা। তোরা ওইদিকে যা। ব্রুসলি, খবর কি বল? পাচ্ছিস না মানে? আমি কোনো কথা শুনতে চাই না। আসমান জমিনের প্রত্যেকটা অংশ তন্ন তন্ন করে খুঁজে বের কর, না হলে আমি তোদেরকে কবর দিয়ে দেব। কবর! কি হলো? আরে তাড়াতাড়ি দাও না, খিদে তো পেট চোচো করছে। নাও, শুরু কর। আরে বাহ, দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আল্লাহই জানে আমার হাতের খাবার তোমার পছন্দ হয় কিনা। তুমি যদি নিজের হাতে বিষ রেঁধে দাও, আমি হাসতে হাসতে খেয়ে ফেলবো। কি হয়েছে? এসব কি? কাট কাটতে গিয়ে ছিঁড়ে গেছে, অভ্যাস নেই তো। তুমি আমার জন্য কত কষ্ট করবে সৌরভ। তোমার তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি তোমার দাদার কাছে ফিরে যাও। ও কথা কখনো মুখে আনবে না। এ তো সামান্য কষ্ট। প্রয়োজনে আমি তোমার জন্য আমার শেষ রক্তবিন্দুটুকু বিলিয়ে দেব। হ্যালো মা, আমি প্রিয়া বলছি। প্রিয়া, প্রিয়া মা আমার, তুই কোথায়? কেমন আছিস মা? ভালো, খুব ভালো। আমি সৌরভের সাথে আছি। তুমি কেমন আছো? ভালো না মা, তোকে ছাড়া আমি কি করে ভালো থাকি? আমার কথা শোন মা, তুই ঘরে ফিরে আয়। আমি চাইলেও পারবো না মা। বাবা আমার সাথে সৌরভের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না, কিন্তু সৌরভকে ছাড়া আমি বাঁচবো না। আর তাই আগামীকাল আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের দোয়া করো। আমার একমাত্র মেয়ের বিয়েতে আমি কাছে থেকে আশীর্বাদ করতে পারবো না। না না মা, তা হয় না। আমি তোর বাবাকে বোঝাবো, তোর বাবা নিশ্চয়ই আমার কথা শুনবে। সৌরভের হাতে তোকে তুলে দেবে। তুই ঘরে ফিরে আয় মা। অসম্ভব। প্রিয়া, কান খুলে শুনে রাখ, যার হাত ধরে তুই ঘর ছেড়েছিস তাকে লাশ বানিয়ে আবার তোকে ঘরে ফিরিয়ে আনবো। পারবে না বাবা। এই প্রিয়া বাঁচবে সৌরভের জন্য, আর সৌরভ বাঁচবে প্রিয়ার জন্য। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন সৌরভের বুক থেকে আমাকে কেউ কেড়ে দিতে পারবে না। প্রিয়া, প্রিয়া, আমার বুক থেকে প্রিয়াকে কেড়ে নিও কি তুমি শান্তি পাওনি? আমার হাত থেকে ফোন কেড়ে নিলে কেন? কেন আমাকে প্রিয়ার সাথে কথা বলতে দিলে না? কেন আমার মনটাকে শান্ত হতে দিলে না? উত্তর দাও। না, আদা আমাকে তুমি চুপ করাতে পারবে না। আমি অনেক সহ্য করেছি। 10 মাস 10 দিন যে মেয়েকে আমি পেটে ধরেছি, সেই মেয়ে তোমার কারণে আমার বুক খালি করে চলে গেছে। সন্তান হারা মায়ের যে কি যন্ত্রণা,
মতো নিষ্ঠুর বাবা কি করে বুঝবে তুমি প্রসন্ন, তুমি নিষ্ঠুর। মমতা, তুমি ভুলে যেও না, ওই চৌধুরী বংশের আভিজাত্য আর অহংকারের কারণে আমি আমি আমার একমাত্র আদরের ছোট বোনকে হারিয়েছি। আর তোমার জন্য হালতে বসেছি আমার একমাত্র মেয়েকে। আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার প্রিয়াকে তুমি ফিরিয়ে দাও, আমার প্রিয়াকে তুমি আমার মুখে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, দাও। দিন রাত পরিশ্রম করে কারে খাওয়াবি? কইলে এখনো বিয়া শাদী করস নাই? ও তুমি বুঝবে না, আমার টাকা দাও। হ্যাঁ, ঠিকই কইছ। নে, আজ তোর পাওনা হইছে 1500 টাকা। নে। এখন আসছে না কেন? এত রাত হয়ে গেল, কখনো তো এত দেরি করে না। আজ কি করি? এত রাত হয়ে গেছে, মাছ সেরেছে, এখন কি করি? পেয়েছি। প্রিয়া, এই প্রিয়া, আমি জানি, আমি জানি তুমি এখন কি বলবে। বলবে ছি 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 সৌরভ, তুমি মদ খেয়েছো, আমি আর তোমার সাথে থাকবো না, আমি এক্ষুনি তোমাকে ছেড়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাবো। আমাকে আদর না করে ধাক্কা দিচ্ছ কেন ডার্লিং? আরে এই ছোট লোক, বাবা মাকে ছেড়ে আমি এই জন্য কি তোমার সাথে এসেছি? দুদিন না যেতেই তুমি মদ খাওয়া শুরু করেছো। খাও, জন্মের খাওয়া খাও, তুমি মদের বোতল নিয়ে পড়ে থাকো। একটু বেশি বেশি হয়ে গেল না তো? প্রিয়া, 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 তুমি কি করলে প্রিয়া? প্রিয়া, তুমি কি করলে প্রিয়া? আমার দুষ্টুমিকে সত্যিকারের মাধ্যমে ভেবে তোমার জীবন এভাবে তুমি শেষ করে দিলে। কেন আমাকে বলার সুযোগ দিলে না যে আমি সত্যি সত্যি মদ খাইনি? আমি সত্যি সত্যি মদ খাইনি, মদ খাইনি। তোমাকে নিয়েই আমি এই পৃথিবীতে বাঁচতে চেয়েছি। তুমি যখন রইলে না, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে, তখন এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। বলছি, তুমি অভিনয় করেছো, আমি অভিনয় করেছি। এই দেখো আলতা। বন্ধু তোমার লাগে সকাল বিকাল অন্তর আমার পড়ে, বন্ধু তোমার লাগে
তোমার লাগি সকাল বিকাল অন্তর আমার পড়ে ও বন্ধু তোমার লাগি মনটা আমার কুটি হইয়া ওড়ে ও তুমি বিহনে বাঁচি কেমনে ও তুমি বিহনে বাঁচি কেমনে রঙিলা দুনিয়া পেছনে ফেলিয়া এই জীবনে বুকেতে টানিয়া প্রাণেতে বাঁধিয়া এই যে ভালোবাসিলে তোমার চেয়েছি তোমার পেয়েছি আর কি চাওয়া জীবনে তুমি যেখানে আমি সেখানে মিশে রব দুজনে তুমি বিহনে বাঁচি কেমনে ও তুমি ভনে ও বাঁচি কেমনে কি ভালো লাগে রে কি মায়া জাগে রে কি যে জাদু জানো রে মধুর হাসিতে মরণ ফাঁসিতে শুধু কাছে টানো রে কাছে থাকিও হৃদয়ে রাখিও শত জনম ধরিয়া চোখের আড়ালে তোমাকে হারালে আমি যাব মরিয়া তুমি বিহনে ও বাঁচি কেমনে তুমি বিহনে বাঁচি কেমনে বন্ধু তোমার লাগি সকাল বিকাল অন্তর আমার পড়ে বন্ধু তোমার লাগে মনটা আমার মুক্তি হইয়া উড়ে ও তুমি বিহনে ও বাঁচি কেমনে তুমি বিহনে বাঁচি কেমনে তুমি বিহনে বাঁচি কেমনে এই আরে দেখছো? হ্যাঁ আরে দেখছি তো আমার দোকানে স্বর্ণের চেইন আংটি ব্রেসলেট বিক্রি করে গেছে। ওই থেকে জানোস না, কিন্তু জঙ্গলের মধ্যে একটা পুরানা পোড়া বাড়ি আছে, ওই বাড়ি ছাড়া এই এলাকায় আর ঠাকুরের জায়গা নাই। ওই বাড়িটা কত দূর? উত্তর দিকে বরাবর জঙ্গলের ভেতর যাইতে থাকেন, গেলেই পাইবেন। জঙ্গলের চারিদিকে খুঁজে দেখেছিস তো? জীবন এই চাচা দাঁড়াও দাঁড়াও, এরা দেখছো? ও দেখছি তো বাবা, ওই যে পিচ্চিটা যাইতাছে, ওই পিচ্চির লগে যে মাইয়াটা, ওই মাইয়াটার লগেই এই পোলাটা থাহে। ওর কাছে গেলেই সব জানতে পারবা। তুই যা।
বল, তোকে কে পাঠিয়েছে? আপনার দাদা সরাবন চৌধুরী। তনু, শরাফত চৌধুরী বলছি। বলো কি খবর? ওই সাপটাকে কি শেষ করে দিয়েছ? কি হলো, কথা বলছো না কেন? ও আর কোনোদিন কথা বলবে না। ওর জবান আমি বন্ধ করে দিয়েছি। কি ভেবেছো তুমি আমি বেঁচে থাকতে আমার ভালোবাসা তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নেবে? পারবে না। প্রিয়া আমার ছিল, আমারই থাকবে। আজই আমি প্রিয়াকে বিয়ে করব। কারো আশীর্বাদের আমার কোনো প্রয়োজন নেই। প্রিয়া যাও, তুমি তৈরি হয়ে নাও, আমি কাজে নিয়ে আসছি। হুজুর, সারা জীবন আমি আপনার গোলামি করেছি, কোনোদিন মুখ ফুটে আপনার কাছে কিছু দাবি করিনি। আজ আপনার কাছে একটা অনুরোধ করব। বল। হুজুর, ছোট সাহেব আর প্রিয়া মামুনিকে আপনি মেনে নেন। অসম্ভব। এ কথা আর কোনোদিন মুখে আনবি না। হুজুর, ছোট সাহেবের বাবা মা মারা যাবার পর নিজের সন্তানের মতো আমি তাকে আদর যত্ন করে বড় করেছি। ছোট সাহেবকে পেয়ে আমি আমার নিজের সন্তান হারানোর দুঃখ ভুলেছিলাম। ছোট সাহেবের বাড়িতে নেই, আমার বুকটা খালি খালি লাগছে। ছোট সাহেবকে ছাড়া আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। দয়া করে আপনি ছোট সাহেবকে ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন। সৌরভের জন্য আমার ভিতরটাও যে পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, সেটা আমি কাকে বোঝাবো? আপনি চলেন হুজুর, আমরা ছোট সাহেবকে ফিরিয়ে নিয়ে আসি। না আব্দুল, তা হয় না। আমি সরকারকে চ্যালেঞ্জ করেছি, আমি আমার জবান রক্ষা করব। ঠিক আছে, আপনি আপনার অহংকার নিয়ে থাকেন, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। দাঁড়াও চাচা, তোমার সাথে আমিও যাব। পাথরের মূর্তি চোখ দিয়ে দেখতে ভালো লাগে, কিন্তু তার সাথে বাস করা যায় না। যতদিন ছোট সাহেব এই বাড়িতে ফিরে না আসবে, ততদিন আমরা কেউ এই বাড়িতে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ থাকবো না। যা যা। হুজুর, আমি জানি নাতিকে হারিয়ে আপনি কতটা নিঃস্ব হয়েছেন, কতটা একা হয়েছেন। এখন আপনার বিশাল সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্সের কোনো মূল্যই নেই। ক্যাশিয়ার। হ্যাঁ হুজুর, যার জন্য এত কিছু, সেই যদি না থাকে তাহলে কি হবে এসব দিয়ে? কার জন্য রেখে যাবেন এসব বলুন হুজুর? কিন্তু এখন আমি কি করব? সবকিছু ভুলে ছোট সাহেবের প্রেমকে আপনি মেনে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়।
ওই বেঈমান বংশের সাথে আমাদের কারো সম্পর্ক হতে পারে না ভাই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিন। কি করছেন আমার আপুকে? ছেড়ে দিন। ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেল। ভাইজান, না শমশের, রক্তের খেলা অনেক হয়েছে, এবার থাম। না ভাইজান, শত্রুকে এত কাছে পেয়ে আমি ওকে কোনোদিন ছাড়তে পারি না। ও আমাদের বংশের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমি ওকে ছাড়বো না ভাইজান। চাচা যান, একটা কথা শুনে রাখো, সৌরভের কিছু হলে আমিও বাঁচবো না। সৌরভকে মারতে হলে আজ তোমাকে এখানে দুটো লাশ ফেলতে হবে। দুজন একসাথে বাঁচতে না পারে, একসাথে মরতে তো পারবো। খুন করো আমাদের, তবু আমাদের প্রেমকে আলাদা করতে পারবে না। আর আমিও তোদের দুজনকে এক হতে দেব না। আমার বন্দুকের শেষ গুলিতে আমার সমস্ত অহংকার, হিংসা, জেদ আমি হাওয়ায় উড়িয়ে দিলাম, শুধুমাত্র ওদের ভালোবাসার মূল্য দিতে। দাদু। হ্যাঁ সৌরভ, তোদের ভালোবাসার কাছে সত্যি আজ আমি হার মেরেছি। হ্যাঁ চৌধুরী সাহেব, সৌরভ প্রমাণ করেছে মনের দাবির কাছে পৃথিবীর কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। না ভাইজান, তোমরা মেনে নিলেও আমি কিছুতেই মানতে পারি না। চলে আয় প্রিয়া, নয়তো তোদের দুজনকে আমি খুন করবো। চলে আয়। ভাইজান, তুমি? সন্তান হারানোর কষ্ট একমাত্র বাবা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না রে। শামশের, আমি যদি আমার সন্তান হারানোর কষ্ট ভুলে ওদের প্রেমকে মেনে নিতে পারি, তোমরা কি পারবে না বোনের দুঃখ ভুলে ওদের ভালোবাসা মেনে নিতে? আমি হাত জোড় করে তোমাদের কাছে প্রিয়াকে সৌরভের জন্য ভিক্ষা চাচ্ছি। ঠিক আছে, আমাকে খুন করলে যদি আপনার প্রতিশোধের আগুন নিভে যায়, তাহলে খুন করুন। দাঁড়িয়ে আছেন কেন? খুন করুন, খুন করুন, করুন খুন। হে আল্লাহ, এবার ওদের বিয়েটা করিয়ে দাও। তাই প্রিয়া, এসো সৌরভ, এসো। দাঁড়া, এভাবে তুই ওদের মাফ করলেও আমি এত সহজে মাফ করবো না। ভাইজান, আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন? হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন। বুধবারে গায়ে হলো আর শুক্রবারে বিয়ে। হ্যাঁ, শুক্রবারে বিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমন করিয়া তাই রয়েছেন কে? আমারে ভুল বুঝছেন না, আমি নকল না, আসল। আপনার সেক্রেটারি কুদ্দুস। তোরে বেশভূষা কেন? স্যার, দুনিয়ার মায়া ছাড়িয়া ধর্মের পথে নামিয়ে গেছে, কাজের ব্যবসা শুরু করছে। শুনছি 101টা পোলা মাইয়ের বিয়া করাই দিতে পারলে কঠিন সোয়াব হয়, বেহেস্তের দরজাও নাকি খোলা থাকে। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, তাই আপনার নাতির বিয়েটা পড়াইয়া আমার যাত্রা শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ।